বিশ্বকাপের মঞ্চে প্রতিটি গোল শুধুমাত্র স্কোরলাইন বদলায় না, একেবারে বদলে দেয় প্রত্যাশার মানচিত্র। গতকাল ব্রাজিল অবশেষে জয়ের দেখা পেয়েছে এবং হাইতির জালে তিনবার বল জড়িয়ে সেলেসাও শিবিরে ফিরেছে হাসি। কিন্তু কোনো একটা প্রশ্ন থেকে যায় যে ব্রাজিল যেই খেলাটা কালকে পারফর্ম করেছে সেটা কি আসলেই শিরোপার দাবি রাখে, নাকি এটা শুধুমাত্র একটা তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে স্রেফ আত্মবিশ্বাস ফিরে পাওয়ার একটা গল্প? ব্রাজিলের সামনে আরও কঠিন পরীক্ষার অপেক্ষা রয়েছে। এবং রাশেদ, অন্যদিকে আমরা কিন্তু দেখছি যে মরক্কো কিন্তু স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপের সমীকরণ আরও বেশ খানিকটা জমিয়ে তুলেছে এবং যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে। আর প্যারাগুয়ে তুরস্ককে হারিয়ে জানিয়েছে যে এই বিশ্বকাপে কোনো ম্যাচই আসলে সহজ নয়। তাহলে প্রশ্ন হচ্ছে যে ব্রাজিল কি সত্যি ছন্দে ফিরেছে কিনা, নাকি 3 গোলের উল্লাসের আড়ালে এখনও লুকিয়ে রয়েছে সেই পুরনো দুর্বলতা যেটা প্রথম ম্যাচে আলোচিত হচ্ছিল। এই সব আলোচনায় থাকছে। সেই আলোচনাকে সাক্ষী করে, সঙ্গী করে আজকের আই গ্যাস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ শুরু করছি। সাথে রয়েছি আমি রহমান রাশেদ এবং আমি নাজিয়া গানো রয়েছি। এবং শুরুতে আমাদের সাথে আজকে আমাদের অতিথি যারা উপস্থিত আছেন তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সাথে আজকের অতিথি হিসেবে আছেন অরিন মাসিয়া, তিনি স্পোর্টস কন্টেন্ট ক্রিয়েটর। আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমাদের সাথে আমাদের বরাবরের মতো ফ্যান জোন রয়েছে। ফ্যান জোনে আমি যদি শুরুতেই পরিচয় করাতে চাই, আমাদের সঙ্গে শুরুতে আছে রিফাত, এবং রিফাতের পাশে রয়েছে নাদিম, এবং তার পাশে রয়েছে ইজাজ। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। শুরুতে কোনো প্রশ্নে যাবার আগে সবাই আসলে কে কোন দলের সাপোর্টার ওটা একটু জেনে নেই। আমি তো ব্রাজিল। আমি আর্জেন্টিনার একজন সাপোর্টার। আমি ব্রাজিলের সাপোর্টার। আর ইজাজ? আমিও ব্রাজিলের সাপোর্টার। তার মানে আজকে তিনজন ব্রাজিল সাপোর্টারের সাথে আজকে একজন আর্জেন্টিনার, আমার কাছে মনে হয় যে একটা দুর্দান্ত, আমরা এখানেও একটা ছোটখাটো ম্যাচ দেখবো। তার আগে আমি একটু অরিন আপনার কাছে জানতে চাই, গতকাল আজ যে সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ যেটা হচ্ছে ব্রাজিল এবং হাইতির খেলা হয়েছে এবং 3-0 গোলে ব্রাজিল জিতেছে, কেমন লেগেছে খেলাটা জানতে চাই। আপু, আমার কাছে পার্সোনালি আমি আসলে অনেক একটু স্যাটিসফাইড পারফরমেন্সটা দেখে, কারণ মরক্কোর সময় না আমাদেরকে অনেক বেশি আন্ডার কনফিডেন্ট লাগতেছিল। মরক্কোর গেমটা আমাদের সাথে যেভাবে গেছে তার জায়গা থেকে দেখেন আমাদের নেইমার ছিল না, তারপরে যে আমাদের রিলায়েবল যে প্লেয়াররা ওরাও অনেক আন্ডার পারফর্ম করছিল, যেরকম প্যাকেতা, ক্যাসেমিরো। সো আমার মনে হয় যে যতদিন নেইমার ফিরতেছে না, স্কটল্যান্ডের ম্যাচ থেকে কিন্তু নেইমার ফেরত আসতেছে, তার আগ পর্যন্ত আমার মনে হয় যে এই কনফিডেন্স বুস্টটা আসলে আমাদের অনেক দরকার ছিল। যেরকম ভিনিসিয়াস সুন্দর একটা ছন্দ মেনটেন করতেছে, ক্যাসেমিরো ভালো পারফরমেন্স দেখাইছে, প্যাকেটার একটা ভালো পারফরমেন্স হয়েছে। সো আমার কাছে মনে হয় যে অনেক জায়গায় আসলে আপনি বলতে পারেন যে আমাদের এখনো খুঁত আছে, আমরা প্রপারলি ব্যাক করি নাই। কিন্তু আমার পার্সোনালি মনে হয় যে প্লেয়ারদের কনফিডেন্স বুস্টের জন্য, টিমের কনফিডেন্স বুস্টের জন্য আজকে ম্যাচটা প্রপারলি জব ওয়েল ডান, প্রপারলি ইউটিলাইজ করা হয়েছে। একদম ছোট্ট করে একটা জানতে চাই, যেই খেলা আসলে উপহার দিয়েছে ব্রাজিল আজকে, এই খেলা দিয়ে কি শিরোপা জিততে পারবে বলে আপনার মনে হয়? আপনি কোনো টিমকে আসলে বলতে পারবেন না, হঠাৎ করে না চেঞ্জ আসে, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল, এগুলোতে গেলে না খেলার একটা ছন্দের চেঞ্জ আসে, প্লেয়াররা একটু ডিফারেন্ট একটা মোটিভেশনে থাকে। তারপর যারা একটু ডিফেন্সিভ ফুটবল খেলে ওদের সাথে খেলার ধরনটা আসলে ডিফারেন্ট হয়। আমরা যত রাউন্ড সামনে যাবে দেখবেন একটা অ্যাটাকিং মাইন্ডসেট হবে। সো আমার মনে হয় যে যত সামনে দিন যাবে আরও আসলে চেঞ্জেস আসবে। সো এত তাড়াতাড়ি আসলে বলার কিছু নাই যে ব্রাজিল এখনই পারবে কিনা। আমার মনে হয় রাশেদ এটার একটা ট্যাকটিক্যাল বিশ্লেষণ আমরা জানতে পারি। ডেফিনেটলি। এবং অরিনের একটা কথা আমি ওখান থেকে পয়েন্ট আউট করব, সেটা হচ্ছে যে বলেছে যে সে শুধুমাত্র নেইমার ছিল না বলে নেইমার ব্যাক করলে, যেটা নিয়ে দর্শকরাও অনেক প্রশ্ন করছিল যে নেইমার কেন্দ্রিক ব্রাজিল কিনা। তো সেই ব্যাপারেও আরও কথা থাকবে নিশ্চয়ই। আমাদের আয়োজনের সবচেয়ে অন্যতম আকর্ষণ যেটা বলি যে আমাদের ফুটবল এক্সপার্ট এবং একই সাথে বাংলাদেশ ফুটবলের কোচ বলা যায় সাইফুল বাড়ি টিটু ভাই আমাদের সাথে রয়েছেন বরাবরের মতো। টিটু ভাই, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। কালকে 4 গোলের কথা বলছিলেন, সেখানে 3টা গোল হয়েছে। এখন পর্যন্ত একটু বলবেন যে এই ম্যাচটা শেষে এবং পূর্বে যে কথা হয়েছিল কতটুকু মিলেছে? ফার্স্ট হাফ ঠিক আছে, সেকেন্ড হাফে তো গোল আসলো না। তো মেইন হচ্ছে যে আসলে খেলা তো 90+ মিনিট, ইউ হ্যাভ টু ইউজ দ্য ফুল এক্সটেন্ট অফ দ্য ম্যাচ। তারপরে আমি বলবো যে অ্যাটলিস্ট ব্রাজিল হোয়াট দে ডিড ওয়াজ ভেরি গুড। যে হেইতি 5-4-1 একটু ডিফেন্সিভ ব্লক, বাট ব্রাজিল যেটা করছিল তারাই একটু নিচে নেমে ডিফেন্ডিং ব্লক তৈরি করছে এবং আপনি গোলগুলি দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে অফ গার্ডে পেয়েছে বিকজ অফ কাউন্টার অ্যাটাক। এবং এখানে রাফিনিয়া এবং ভিনিসিয়াস জুনিয়র একটু সেন্ট্রালি খেলেছে, সেন্ট্রাল উইঙ্গারও বলতে পারি আমরা। সো আমরা যদি এখানে ফার্স্ট গোলটা দেখি, আমরা যদি সরাসরি চলে যাই, মেইন হচ্ছে যে অফ গার্ডে ফালানোর জন্য আপনাকে উইথড্র করতে হবে অ্যাওয়ে ফ্রম দ্য ব্লক। তো ব্রাজিল ওটা বারবার করছিল।
আচ্ছা, আমরা ওয়ালে দেখি আপাতত দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ওয়ালে কালকের একটা আমরা পুরো ম্যাচের একটা স্কোর লাইন দেখতে পাচ্ছি। একটু পরে টিটু ভাই আমরা ভিডিওটা মনে হয় অন করতে হবে, আমি একটু ল্যাপটপ থেকে দেখি এটা প্লে দিলে। বিশেষ করে গোলগুলা কালকে প্রথম হাফে ব্রাজিল যে প্রদর্শনী করেছে, অনেকে প্রত্যাশা করেছিল যে সেকেন্ড হাফে বোধহয় সেই মোমেন্টামটা ধরে রাখবে, সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তবে এখন পর্যন্ত যে স্কোর লাইন দেখছি, টিটু ভাই বলছিলেন গোলের কথা। হ্যাঁ, মেন হচ্ছে যে ব্রাজিলের গোল তো ফার্স্ট হাফে 3টে এসছে এবং এই প্রত্যেকটাই কাউন্টার অ্যাটাকে, এটা একদম অন দ্য রান, এবং ভিনিসিয়াস জুনিয়র অ্যাসিস্ট করেছে এবং নিজে একটা গোল করেছে, উইচ ওয়াজ ভেরি মানে গুড রান ব্রেকিং দ্য অফসাইড। আর আমি বলবো কুনিয়া যেখানে খেলানো, গোলগুলা কি পাবো আমরা টিটু ভাই? আমার এটা তো এখানে আছে, আচ্ছা, এখান থেকে ওপেন করলে হয় কিনা? না ওপেন করাই Screen আছে share কিন্তু করলে? স্ক্রিন হ্যাঁ। পাচ্ছি না তো আমি। স্ক্রিন পাওয়ার কথা একটু দেখবেন। হ্যাঁ, টিটু ভাই আমাদের জন্য গোলগুলো নিয়ে আলাদা করে অ্যানালাইসিস করবে যেহেতু, এবং বিশেষ করে আমরা গোলগুলো আলাদা করে দেখতে চাই। কিন্তু কথা হচ্ছে যে ব্রাজিল প্রথমার্ধ যেভাবে শুরু করেছে 3টা গোল দিয়ে, টিটু ভাইও একমত হয়েছেন যে প্রথম হাফ পর্যন্ত বলা যায় যে আমরা অলরেডি পেয়ে গেছি, ওয়ালে দেখতে পাচ্ছি। এটা বেশি টিটু বড় ভাই, হ্যাঁ। বাট এখান থেকে বুঝতে চলবে, হবে। আমার মনে হয় যে স্ক্রিনে আসবে। সো মেইন হচ্ছে যে অন দ্য ব্রেক ইন বিটুইন লাইন এখানে যে গুইমেরেস বল নিয়েছে, হ্যাঁ। এবং এখান থেকে কুনিয়া যে রানটা সে মিডফিল্ড থেকে শুরু করেছে এবং এখান থেকে বলটা পাওয়ার পর এখানে ম্যাথাস কুনিয়া কিন্তু পিছনে ছিল, এখান থেকে সে রান করছে। ভিনিসিয়াস পাওয়ার পর ও যেটা করে লেফট সাইডে ড্রিফট করে অ্যান্ড দেন ইনসাইডে গিয়ে এই শটটা, এবং কুনিয়া এটাতে সেকেন্ড বলে চান্স নিয়েছে। তো এটা ছিল ফার্স্ট গোলটা। আমরা যদি সেকেন্ড গোলে চলে যাই, সেকেন্ড গোলটাও এখানে কাউন্টারে বল পায় ব্রাজিল, এখান থেকে পাস করে ভিনিসিয়াস মেক দ্য রান। এখন এখানে ওর কাউন্টার অ্যাটাকে যে অফগার্ডে ফেলানোতে যেটা সুবিধা হচ্ছে 3 ভার্সেস 3, অলমোস্ট হেইতির একদম রাইট সাইডের প্লেয়ারটা অনেক পিছনে। এই যে হ্যাঁ, হ্যাঁ, সো এখানে এই 3 ভার্সেস 3 হওয়াতে রানটা করে এবং এখানে কুনিয়া জাস্ট ক্রস রান করে এবং উইদাউট বিং অফসাইড এই যে রানটা করলো, এর রানটা হচ্ছে এদিকে, এবং এখানে এই প্লেয়ারটা একটু বেশি রাইটে থাকার কারণে এই চ্যানেলটা পাওয়া যায় পাসিং, গেছে, হ্যাঁ। এবং ভিনিসিয়াস এগুলি খুব ভালো করে। এবং এখানে ফিনিশিংটা ছিল অদ্ভুত, কারণ গোলকিপার অলওয়েজ অ্যাক্রস দ্য বল মারবে এরকম একটা ধারণা করে যে সেকেন্ড পোস্ট, আসলে বাট সে শটটা নিয়েছে এবং নিয়ার পোস্ট। কিপারের ঠিক বডি ঘেঁষে, তাই না? হ্যাঁ, মানে এই যে আমরা যদি দেখি কিপার কিন্তু একটা বাদিকে এসে অ্যাক্রস দ্য already বডি মারবে, ডাইভ করে ফেলেছিল। জি। সো এটা নিয়ার পোস্টে মারানোতে এটাতে ইয়ে হয়েছে। এবং একবারে আমরা যদি থার্ড গোলটা চলে যাই, এটা তো দেখার মতো একটা গোল। তবে ভিনিসিয়াস, সবাই প্রত্যাশা করেছিল যে কুনিয়ার বোধহয় হ্যাট্রিকও হয়ে যাবে কালকে, না? সো এইখানে মানে যদি এখানে যেটা হচ্ছে যে পাকেতা একটু ড্রপ করে যায় বলটা নেওয়ার জন্য, ওদের মিডফিল্ডার ওকে ফলো করে। যদি আমরা এখানে দেখি যে যেভাবে ও ওই জায়গাটাতে বল নিয়েছে, and নেওয়ার পর সে যেটা করেছে যে ও খেয়াল করেছে ভিনিসিয়াসের রানটা, এবং যেহেতু হাইলাইন চলে আসছে হেইতি, ওই সুযোগটা নিয়েছে বিহাইন্ড ডিফেন্স, এবং এখানে এই একটা পাসে 3টা প্লেয়ার আউট অফ দ্য ম্যাচ হয়ে যায়। বাট ভিনিসিয়াসের এই যে ফার্স্ট টাচ, সেকেন্ড টাচ এবং টাইমিংয়ে যখন গোলকিপাররা অন দ্য রান থাকে, তখন ছেড়ে দিলে গোলকিপার আর কোনো চান্স থাকে না, কারণ গোলকিপারের সেট পজিশন নিতে হয়, বাট ও সেট পজিশন নেওয়ার আগেই ফিনিশ করে দিয়েছে। সো এই ভিনিসিয়াসের কনসিস্টেন্সি নিয়ে কিছু বলবেন কি? মানে বিশেষ করে ও প্রথম ম্যাচে যেভাবে রাইট হাইলাইটেড হয়েছে, এবারও মেইন হচ্ছে যে ও তো এক্সেপশনাল প্লেয়ার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কিন্তু এখন কথা হচ্ছে যে অপোনেন্ট যে টিমগুলো ওকে নিয়ে কাজ করবে বেশি, ওকে স্পেস দিবে না এবং ওকে হয়তো একটু মার্কিংয়ে বেশি রাখবে, দেন ইট উইল বিকাম আ প্রবলেম যে হু এলস আর কে আছে যে ওর মতো ব্রাজিলকে এই ধরনের ইন্ডিভিজুয়াল কিছু জিনিস দিবে যেটা এক্সেপশনাল। তবে কোচ আনচেলত্তি গত ম্যাচটা যখন মরক্কোর সাথে ড্র হলো, তখন যেমন তিনি বলেছিলেন যে একটা কৌশলগত পরিবর্তনের কথা তিনি বলেছেন যে ব্রাজিল নেক্সট ম্যাচ থেকে হয়তো তার কৌশলগত পরিবর্তন করবেন, সেটা কি কিছুটা পেয়েছেন এবার মনে হয়েছে? ম্যাচটা এখানে ব্রাজিলীয় ছন্দে কি ফিরেছে বলা যায়? ব্রাজিলীয় ছন্দ বলতে তো এখন ওরকম কিছু নাই, আমরা যেটা আগের মতো করি। এখন হচ্ছে যে আসলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট যখন একটা টিম, আপনার এই ধরনের টিমগুলি যখন বাস পার্ক করবে বা আপনাকে বলবে যে আমরা মানে লো ব্লক করছি বা মিড ব্লক করছি, এখনকার খেলা অন্যরকম হয়ে গেছে। এখন আর আপনার আগের মতো ওরকম খেলাটা মুশকিল, যেটা হচ্ছে বার্সা করেছিল
পেপ গার্দিওলার সময় ম্যান সিটি করেছে রিসেন্টলি, বাট তারপরে আর্সেনাল এখন চ্যাম্পিয়ন হয়েছে। তো ওই ফুটবল কিন্তু আপনার ইভালুয়েট মানে কি বলে এটাকে একটা ইভলভ করবে সব সময়, এই জিনিসটার কোনো শেষ নাই। কিন্তু ব্রাজিলের ব্যাপারটা হচ্ছে যে আমি কুনিয়াকে ওই জায়গাটা দেওয়াটা আমার মনে হয় ঠিক আছে, বিকজ হি ইজ আ স্কোরার। আমার কাছে মনে হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ ওর খেলা দেখে, সো আমার মনে হয় একটা চেঞ্জই বেশ কাজে দিয়েছে। এবং এই চেঞ্জটা আসলেই ইট ওয়ার্ক ফর দেম, রাইট, বাট রাফিনিয়ার ইনজুরিটা এটা একটা কোয়েশ্চেন আসবে আর কি সামনের ম্যাচগুলোয়। তারপরে এটাও তো দেখা যাচ্ছে যে নেইমার জুনিয়র বলা হচ্ছে যে স্কটল্যান্ডের সাথে ম্যাচে ফিরবেন, মানে সেটা নিয়ে কোনো না অবশ্যই, মানে আমার কথা positive হচ্ছে একটা যে হ্যাঁ message বা ওই ধরনের কিছু যদি আসে, সবচেয়ে বড় কথা হচ্ছে টিম কেমিস্ট্রি। হ্যাঁ, exactly. এটাতে নেইমার ফিট করবে কিনা বা করলে দিবে, এই ধরনের ব্যাপারই থাকবে। চমৎকার। আমরা টিটু ভাইয়ের সাথে আলাপ করছিলাম, টিটু ভাইয়ের থেকে আমরা আবার চলে যেতে চাই কনার সাথে আলাপ করছি, এবং সেই সাথে সাথে ফ্যান জোনও আমাদের আমাদের ফ্যান জোন আছে আমাদের সঙ্গে, এবং আমরা বিশ্লেষণগুলো শুনছিলাম আসলে ব্রাজিলের খেলার পেছনে আসলে যেই বিষয়গুলো কাজ করেছে এবং সব মিলিয়ে একটা দারুণ জয় আসলে উপভোগ করেছে পুরো বিশ্ব। আমি একটু ফ্যান জোনের কাছে যেতে চাই, কারণ আর্জেন্টিনার একজন সমর্থকের পাশাপাশি ব্রাজিলের দুজন সমর্থক ফ্যান আছে আমাদের সঙ্গে। কালকের ব্রাজিলের খেলা যদি বলি, কেমন লেগেছে আপনাদের? এটা মোস্টলি আমাদের কাছে রিলিভিং লেগেছে, স্যাটিসফাইং মোটেও লাগেনি। স্পেশালি সেকেন্ড হাফে এত ভালো শুরু করার পরে সেকেন্ড হাফে আর কিছু গোল নিয়ে যেতে পারলে একটা কনফিডেন্স বুস্টার হতো। তারপরে ব্রাজিলের এই যে টিমটা, আমার লাইফে দেখা ওয়ান অফ দি ওয়ার্স্ট টিম। আমি নিজে করছি, দুইটা আমাদের ফুল ব্যাক দুজনই 32-34 ইয়ার্স অফ এজ, খুব বড় মাপের কোনো না, কোনো খুব বড় লিগেও এখন রেগুলার খেলছে না। পাকেতা ইজ নট এ ভেরি রেগুলার পারফর্মার ফর দ্য লিগস। ওয়ার্ল্ড কাপে তো সিনিয়র প্লেয়াররাও তো পারফর্ম করছে না, কিন্তু পাকেতা কিন্তু সেই ফর্মটা নিয়ে আসে নাই। 34 মেসির সাথে আপনি পাকেতা বা ইয়াকে তুলনা করলে হবে না। পাকেতা এই সিজনে সে ফ্লোমিংসে ব্যাক করেছে, ইজ নট দ্যাট মাচ আপনি শুধু একটা জিনিস, একটা স্ট্যাটিস্টিক্স যদি দেখেন যে ব্রাজিলকে খেলাতে হচ্ছে পাকেতাকে, হু ইজ নট দ্যাট মাচ অফ ভেরি রিনাউন্ড অথচ ম্যান সিটিতে গত সিজনে 25টা গোল কন্ট্রিবিউশন করে রায়ান চেরকিকে ফ্রান্স নামাতেই পারছে না। সো দিস বড় বড় যে টিমগুলো আছে, ফ্রান্স বা আর্জেন্টিনা বা পর্তুগাল, স্পেন, সেই টিমের সাথে এই ব্রাজিলের অনেকটা ল্যাকিং আছে, যেটাকে কভার আপ করাটা, প্লাস রাফিনার ইনজুরিটা তো অবভিয়াসলি ব্রাজিলকে অনেকটাই বিপদে ফেলবে। অরিনের কাছে একটা প্রশ্ন আছে আমার, সেকেন্ড হাফে কয়টা গোল মনে মনে কাউন্ট করে ফেলেছিল অরিন? সেকেন্ড হাফে মাইক্রোফোনটা লাগবে আমার, মাইক্রোফোন আচ্ছা, আচ্ছা, ওকে, okay. হ্যাঁ অরিন। সেকেন্ড হাফে অ্যাটলিস্ট আমার মনে হয় যে যখন আসলে আমার কাছে আমি মনে করি কি যে সাউথ আমেরিকান টিমরা না একটু যে কোনো একটা প্লেয়ার সেন্ট্রিক খেলে। আপনি দেখেন আর্জেন্টিনাকে নিয়ে সবাই অনেক খুশি, ঠিক আছে, বাট সবগুলো গোল তো মেসির পায়ে থেকে আসছে। এটা আসলে সাউথ আমেরিকান টিমরাই না একটা প্লেয়ার সেন্ট্রিক হয়। সো যখন আসলে ভিনিসিয়াসকে নামায় নেওয়া লাগছে, রাফিনার ইনজুরির কারণে উঠে যাওয়া লাগছে, তো আমি বুঝছিলামই যে আস্তে আস্তে গোলের মানে প্রবণতাটা আসলে একটু কমে আসবে। তো এটাই মানে আমি মেনেই নিছি আসলে। এখন কয়েকটা ল্যাকিংস তো আপনার ব্রাজিল স্কোয়াডে আছে, এটা তো অ্যাজ আ ফ্যান আপনার একসেপ্ট করতে হবে। খুব বেশি হাই এক্সপেকটেশন তো আর নাই। সো আমি ভাবছিলাম যে গোল আসলে কমে আসবে ফার্স্ট হাফের থেকে, বাট একটা গোল আসলে আমি আশা করছিলাম। মার্টিনেলির যে সুন্দর একটা শট ছিল, ওইটা যদি বারে না লেগে বা যদি একটু কনভার্ট হতো, আমি ওই শটটার উপরে আসলে আশা করছিলাম যে গোল হবে, বাট ঠিক আছে। একটা জিনিস আমরা দেখছি যে ফ্যানের কাছ থেকেও যেমন শুনছি, এবং অরিনও বলছিলেন যে খুব বেশি হাই এক্সপেকটেশন নেই। সেই ক্ষেত্রে আমি একটু জানতে চাই আপনার কাছে যে এই যে জয়, এটা কি একটু স্বস্তি দিল ব্রাজিলের এই জয়টা? মানে সাম্বা নাচ কি আসলে শুরু হয়ে গেছে, নাকি আপনিও আসলে একটু টেনশনে আছেন পরবর্তী ম্যাচগুলো নিয়ে? না, আমি টেনশনে নাই। আমার কাছে মনে হয়েছে ফার্স্টে মরক্কোর সাথে যে ড্রটা হয়েছে, সেখান থেকে উঠে এসে যে হাইতির সাথে যে ম্যাচটা হয়েছে, তো অনেক আমি বলবো যে ওর থেকে অনেক ভালো হয়েছে। কজ হচ্ছে সাম্বা ফিরে আসছে। প্রথম ম্যাচে ব্রাজিল সাম্বা ডান্স বা এরকম কিছু করতে পারেনি। হাইতির সাথে যে 3টা গোল দিছে অনেক ভালো হয়েছে, কারণ তারা সাম্বা এসে ফিরে আসছে এবং হেক্সামিশনের দিকে আগাচ্ছে আরও। তো আরো ভালো করার সুযোগ আছে। আমাদের সাথে আর্জেন্টিনা একজন ফ্যান আছে, তার সঙ্গে অবশ্যই কথা বলবো। আপনার ভাবার কোনো কারণ নাই যে ব্রাজিলের ম্যাচের দিন আসলে আর্জেন্টিনা একেবারে চাপে পড়ে গেছে। তবে আমরা আমাদের দর্শকদের জন্য একটা অনলাইন কুইজ থাকে, আপনারা যারা নিয়মিত আমাদের এই অনুষ্ঠান ফলো করেন আপনারা জানেন। তো আজকের যে অনলাইন কুইজ সেটা হচ্ছে 2002 বিশ্বকাপে ব্রাজিল কতটি ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয়। আপনাদের জন্য অপশন হচ্ছে
এ 6টি, বি 7টি, সি 5টি এবং ডি 8টি। এবং অনেকগুলো আপনারা option সবাই উত্তর দেওয়ার জন্য আপনারা হিন্টস আপনাদের দেওয়া হচ্ছে, কিন্তু আপনারা জানেন নিশ্চয়ই যারা রেগুলার খেলা ফলো করেন। আপনারা উত্তর দেওয়ার জন্য ভিজিট করুন worldcup.channel24bd.tv এবং এই ঠিকানায়, এবং সঠিক উত্তরদাতা যিনি তিনি পেয়ে যাবেন চ্যানেল 24 এর পক্ষ থেকে আকর্ষণীয় পুরস্কার। তবে বিরতিতে যাবার আগে গতকালকের যারা কুইজে অংশগ্রহণ করেছেন অসংখ্য মানুষ এবং রেসপন্স পেয়ে আমরা অভিভূত। একটু জানাতে চাই যে কে বিজয়ী হয়েছেন। বিজয়ী হয়েছেন চট্টগ্রামের মিরসরাই থেকে, ওনার নাম হচ্ছে পিয়াস। আপনাকে অভিনন্দন জানাই পিয়াস। চ্যানেল 24 এর পক্ষ থেকে আপনি পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার। দর্শক, আইগাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ থেকে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। ব্রাজিলের খেলা হলে কি আর্জেন্টাইন সমর্থকরা বসে থাকে? একই সাথে আর্জেন্টিনা দলও নিশ্চয়ই বসে নাই। তারা গোপনে বা সবার সামনে দিনে দুপুরে কি প্র্যাকটিস করে আমরা আপনাদের জানাতে চ্যানেল 24 এর পর্দায় রয়েছি। আপনারা দেখছেন আই গ্যাস ইউনাইটেড প্রেজেন্টস আলটিমেট ওয়ার্ল্ড কাপ। আমাদের সহকর্মী ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার ডালাসে অবস্থান করছে রেজওয়ানুজ্জামান। চলে যাবো এই পর্যায়ে তার কাছে। আমরা জানতে চাই, রাজীব ভাই শুনতে পাচ্ছেন আমার কথা? আমরা জানতে চাইবো যে প্রথমত কালকের খেলার একটা ছোট করে একটা রিভিউ আপনার কাছে জানবো যে কেমন দেখেছেন সব মিলিয়ে। একই সাথে ডালাসে যেহেতু আর্জেন্টাইন শিবির প্র্যাকটিস করছে, তারা প্রিপারেশন নিচ্ছে, একটু জানাবেন যে কি অবস্থা। রাশেদা, ব্রাজিলের ম্যাচ দিয়ে শুরু করতে চাই। ব্রাজিল জিতেছে, এটা একটা স্বস্তির খবর ব্রাজিল সমর্থক যারা, এবং বাংলাদেশেও একটা বড় অংশের মানুষের কিন্তু স্বস্তির খবর। এবং তারা যে সমালোচনার মুখে পড়েছিল প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ড্র করার পর, সেখান থেকে তাদের মুক্তি মিলেছে, সেটা বলতেই পারি যে 3-0 গোলের সহজ জয়। কিন্তু যদি আমাকে পারফরমেন্স অ্যানালাইসিস করতে বলেন, আমি জানি না যে টিটু ভাই আমাদের সবচেয়ে বেস্ট অ্যানালিস্ট, তিনি কি বলবেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ব্রাজিলের পারফরমেন্স মন ভরাতে পারেনি। ব্রাজিল গোল করেছে ঠিকই 3টা, হাইতির সঙ্গে 3টা না আরও বেশি গোল করা উচিত ছিল, সেটা আরেক কথা। কিন্তু পারফরমেন্স যেটা আসলে ব্রাজিলকে ছন্দময় ফুটবল খেলতে আমরা দেখে থাকি কিংবা ভেবে থাকি, সেই দলটাকে আমি খুঁজে পাইনি এখনও। সেটা কবে হবে সেটা আমি জানি না। পরের ম্যাচে নেইমার খেলবেন, কার্লো আনচেলত্তি সেটা বলেছেন। যদিও নেইমার এখনও পুরোপুরি ফিট কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে, এবং 3 বছর পর তিনি প্রায় ন্যাশনাল টিমে খেলবেন। তার পারফরমেন্সটা আসলে কেমন হবে, এই দলের সাথে কেমন হবে, আনচেলত্তির অধীনে কেমন খেলবেন, সেই প্রশ্নগুলো কিন্তু অনেক রয়ে গেছে। সেগুলো পরের ম্যাচের জন্য তোলা থাক। কিন্তু ব্রাজিল খুব বেশি যে ভালো ফুটবল খেলেছে এটা বলা যাবে না। সুতরাং এরকম পারফরমেন্স করলে কিন্তু আসলে বিশ্বকাপের একদম শেষ পর্যন্ত যাওয়া অনেক কঠিন, তাদেরকে আরও ইমপ্রুভ করতে হবে, এটা আমার মত। আর আর্জেন্টিনার কথা বলছেন, আমরা যেহেতু ডালাসে আছি, আর 2 দিন পরে আর্জেন্টিনার ম্যাচ এই শহরে, এবং 2টি ম্যাচ হবে এই শহরে, অস্ট্রিয়া এবং জর্ডানের বিপক্ষে। যদিও আর্জেন্টিনা দল আজকে এখন পর্যন্ত কিন্তু এই ডালাসে আসেনি, আগামীকাল তারা আসবে, এবং তারা যেহেতু ক্যানসাসে তাদের বেস ক্যাম্প করেছে, বেস ক্যাম্পে অনুশীলন করে সেখান থেকেই রওনা দিবে। এখানে এসে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন কোচ লিওনেল স্কালোনি এবং কোনো একজন ফুটবলার হয়তো। এবং অস্ট্রিয়া টিম, তাদের যে প্রতিপক্ষ, তারা আজকে এই শহরে আসছেন এবং তারা এখানে এসে আগামীকাল অনুশীলন করবে এই শহরেই। সুতরাং এই শহরের উত্তেজনা কিন্তু আস্তে আস্তে বাড়ছে, এবং আমরা জানি যে আগামীকাল এই শহরে আসলে আর্জেন্টিনা সমর্থকদের একটা বিশাল জমায়েত হবে, একটা সন্ধ্যার দিকে বিশাল জমায়েত হবে একটা পার্কে, এবং সেখানে তারা হাজারে হাজারে, আমার ধারণা 1000 উপরে সেখানে কিন্তু সমর্থক জড়ো হয়ে যাবেন। এবং আর্জেন্টিনার সমর্থক আসলে আর্জেন্টিনা থেকে যে আসলে কত এসছেন সেটা আসলে এক্স্যাক্ট বলা যাচ্ছে না, কিন্তু অনেক সমর্থক এসছেন, এবং অন্য দেশের সমর্থকরাও তো আর্জেন্টিনার সমর্থক, তারাও কিন্তু এসেছেন। সব মিলে বলতে পারি যে এই শহরটা আসলে আস্তে আস্তে ভাইব তৈরি করছে ওয়ার্ল্ড কাপের জন্য। কালকে ব্রাজিলের ম্যাচে আমরা একটা ফ্যান ফেস্টিভ্যালে গিয়েছিলাম, সেখানেও কিন্তু আসলে দেখেছি যে মানুষ কতটা আসলে ব্রাজিলকে পছন্দ করে, এবং আর্জেন্টিনাকে তার চেয়েও বেশি আমার মনে হয় যে আর্জেন্টিনার সমর্থকরা আসলে মাতিয়ে রাখে। এটা বলতেই হবে যে এই বিশ্বকাপের সবচেয়ে বড় আকর্ষণ আর্জেন্টাইন সমর্থকরা। রাশেদ, রাজু ভাই অনেক ধন্যবাদ। রেজওয়ানুজ্জামান ডালাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। টিটু ভাই, আরেকটা ব্যাপার, মরক্কো আর স্কটল্যান্ডের ম্যাচ নিয়ে কথা না বললেই নয়। না, অবশ্যই এখানে তো মরক্কো আর ব্রাজিল দুটোই ড্র ছিল ফার্স্ট ম্যাচ, তো এই জয়টা খুব দরকার ছিল। বিশেষ করে স্কটল্যান্ড তো টপে ছিল 3 পয়েন্ট নিয়ে। তো বলবো যে আসলে এখানে ওই সেকেন্ড মিনিটেই যে গোলটা, সাইবারির গোলটা, ও রানটা ছিল, এখানে যদি আমরা একটু দেখি স্ক্রিনটা, আমি স্টিল পিকচারই দেখাবো, এটা যদি দেখা যায়, এটা আমার যেটা, আমরা অপেক্ষা করি, রাদার কার্ডটা যখন আসবে আমরা দেখছি। জি, ঠিক আছে। মানে মেন হচ্ছে যে মরক্কোর কিন্তু কনসিস্টেন্ট একটা পারফরমেন্স দিচ্ছে না, আপনি কি মনে করেন টিটু ভাই? না, অবশ্যই। মানে জিনিসটা হচ্ছে এখানে এই টিমটা কোচ বেশি দিন হয় না, এই যে সুইচ করেছে,
তারপরেও তারা যে কনসিস্টেন্সিটা দেখাচ্ছে, স্পেশালি দুইটা উইং ব্যাক তো মারাত্মক। যদি উনি বলছিলেন যে ব্রাজিলের উইং ব্যাক নিয়ে, সো ওই দুইজনের সাথে মরক্কোর দুইটা উইং ব্যাককে তুলনা করলে অনেক এগিয়ে মরক্কোর উইং ব্যাকস। তো আমি বলবো যে আসলে একটু আগে রাজীব বললো যে সুন্দর ফুটবল, ভালো ফুটবল। সো এটার আসলে ডেফিনেশন কি? আমরা যদি 2004-এ মনে থাকে, অনেকেরই মনে নেই, অটো রেহেগাল কোচ ছিল গ্রিসের, চ্যাম্পিয়ন হয়েছিল ইউরোতে। তো ওদের খেলা ছিল একদম বক্সে ব্লক, লো ব্লক, কাউন্টার অ্যাটাক, অনলি দ্যাট, আর কিচ্ছু না। তো এটা তো সুন্দর বলা যাবে না, কিন্তু রেজাল্টটা কিন্তু কাউন্ট হয়েছে যে তারা ইউরো চ্যাম্পিয়ন হয়েছে। তো আই ডোন্ট নো এখনকার দিনে ভালো ফুটবল, সুন্দর ফুটবল কোনটা। আমার মনে হয় যে এখন সব রেজাল্ট বেসড, এবং আমরা ম্যাচে যদি আর্জেন্টিনা যদি ওই ধরনের রেজাল্ট পেতে থাকে তো আমরা আর্জেন্টিনার পিছনে দৌড়াবো। এবং এটা তো খুব স্বাভাবিক যে মেসি আউটস্ট্যান্ডিং প্লেয়ার, ওইটার জন্য আমরা ওইটা নিয়ে যত ইয়ে করি। তো আমি বলবো যে আসলে মরক্কোর এখন আসলে এটা হবে যে ওরা যেহেতু হেতির সাথে খেলা বাকি, গ্রুপ টপার হওয়ার চান্স থাকবে। ইভেন এখান থেকে স্কটল্যান্ডও আমার ধারণা থার্ড হিসাবে রাউন্ড অফ 32-তে যাওয়ার চান্স থাকবে, চান্স একটা থাকে। তারপরে গোছানো ফুটবল মনে হয় যে মরক্কো যথারীতি তারা ওই কনসিস্টেন্সি রেখে অ্যাট্রাকটিভ। হ্যাঁ, করছে। কিছু কিছু ওদের প্লেয়ার আছে, যেমন সাইবারের ওই গোলটাই বলবো যে আমি সে মানে এটা আমরা এখানে দেখতে পারিনি হয়তো, বাট ও দেখা যাচ্ছে যে বলটা পাওয়ার পর একটা ফলস লুক দিয়েছে এদিকে যে আমি পাস দিব, তারপরে আর চোখ বন্ধ করে শটটা মেরেছে। সো গোলকিপার ওয়াজ ওয়াচিং হিজ ফেস অ্যাকচুয়ালি যে ও পাস দিবে কাকে, ওরকম একটু স্প্লিট সেকেন্ড যে কনসেন্ট্রেশন বা ফোকাসটা সরানো, ওই মুহূর্তে এগুলি ম্যাটার করে। নো ডাউট। এই আজকের এপিসোডটা শেষ করতে করতে আরেকটা ভালো ম্যাচ অপেক্ষা করছে আমাদের জন্য, নেদারল্যান্ডস আর সুইডেন। যদিও মজার কথা হচ্ছে যে সুইডেন আন্ডারডগ হিসেবে শুরু করেছিল, বাট এখন পর্যন্ত 3 পয়েন্ট নিয়ে সর্বোচ্চ অবস্থায় আছে, মানে অ্যাটলিস্ট ওর গ্রুপে, এফ গ্রুপে। আমরা একটু দেখতে পারি ওয়ালে যে এদের ট্যাকটিক্সটা কি হতে পারে বা ম্যাচের কি সিচুয়েশন দাঁড়াতে পারে। নেদারল্যান্ডস অ্যাকচুয়ালি জাপানের সাথে ড্র করাতে একটু পিছিয়ে আছে ওরা এখানে, বরং ওরা 5-1-এ সুইডেন এগিয়ে গিয়েছে, যেটাতে ফার্স্ট ম্যাচের থেকে, ওটা তো তাদের জন্য সুবিধা হবে। বাট এই ম্যাচে আমার ধারণা নেদারল্যান্ডস শুড মানে কাম ব্যাক, যে এখানে তাদের জয়টা খুবই জরুরি, 1 পয়েন্ট নিয়ে আছে। তো এখানে ওদের টিম গত ম্যাচে যেরকম ছিল 4-3-3 খেলার একটা চান্স থাকবে। ওই হিসাবে আমরা যদি দেখি, সামনের দিকে হয়তো যাচ্ছে না, ওকে। সো এটা হচ্ছে যে তাদের ডিফেন্ডিং হতে পারে। আমরা যদি একবার সুইডেন নিয়ে যাই, সুইডেন টিমটা শুরু করেছে খুব ভালো। আমি বলবো যে লাস্ট ম্যাচটা তারা যেভাবে খেলেছে, তো এই ম্যাচটা খুব নেক টু নেক ম্যাচ হওয়ার চান্স বেশি। কালকে আমরা যেমন বলছিলাম যে স্কটল্যান্ড আর মরক্কোটা লো মার্জিনের খেলা হতে পারে, 2-1 বা 1-0। তো এটাও 2-1 বা কিছু হতে পারে ইন ফেভার অফ নেদারল্যান্ডস, আমরা মনে করছি আর কি। আচ্ছা, নেদারল্যান্ডসের চান্স দেখছেন আপনি। এর আগে মজার কথা হচ্ছে আমার কাছে যে স্ট্যাট বলছে যে সুইডেন এবং নেদারল্যান্ডসের আগে 25 বার দেখা হয়েছিল। Right. এখানে নেদারল্যান্ডস 12 বার জিতেছে, সুইডেন 8 বার, ড্র হয়েছে 5 বার। সো আপনার কথা মতে এই ম্যাচটাও ইন্টারেস্টিং হবে এবং সেখানে নেদারল্যান্ডস আপার হ্যান্ডে থাকবে। মানে মেইন হচ্ছে যে ওই স্ট্যাটস তো আমাদের জন্য এটা আমরা But খুব বেশি বিশ্বকাপ চিন্তা যেহেতু করি বলা না, যায় না যে কি হ্যাঁ, predict যে করা ওয়ার্ক যায়। অ্যাট হ্যান্ড বা গিভেন ডেতে আপনি কি করবেন, এটা খুব ইম্পর্টেন্ট হবে। এক্স্যাক্টলি টিটু ভাই, এগ্রি করি। টিটু ভাই একটু অপেক্ষা করেন, আমরা এই পাশে ফ্যান জোনে চলে যাই। কণা ওয়েট করছে। কণা, আমাদের সাথে আমাদের ফ্যান জোন আছে এবং ফ্যান জোনে ব্রাজিল সমর্থকদের মাঝখানে আমাদের রিফাত আছে, আর্জেন্টিনার ফ্যান। আর্জেন্টিনার ফ্যান হিসেবে যদিও আজকে ব্রাজিলের ফ্যানদের দিন, আপনার কাছে কি বলবেন, কেমন মনে হচ্ছে ব্রাজিলের খেলা জিতেছে, তাতে আপনি খুশি কিনা? হ্যাঁ, আমি একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসাবে অনেক খুশি। আমি চাই ব্রাজিল রাউন্ড অফ 16-এর আগে যাতে আউট হয়ে যায়। আচ্ছা, ভালো competition চান না? আপনি হ্যাঁ, চান না যে, অবশ্যই কম্পিটিশন চাই, তো আমরা চাই একসাথে দেখা হোক। তার মানে কি আপনারা ব্রাজিলকে ভয় পাচ্ছেন যে ব্রাজিল ভয় যদি পাবো না, সামনে আমাদের যায় চাই আর্জেন্টিনার জন্য রাউন্ড অফ বিপদ আছে? 16-এ দেখা হোক একসাথে, আমরা আউট করতে চাই তাদেরকে। আচ্ছা একটা কথা আছে যে আর্জেন্টিনার ভক্ত হিসেবে আপনি আসলে কাকে ফেস করতে চান নকআউটে? নকআউটে সেমিফাইনাল বলতে চাচ্ছেন? না না, যে কোনো রাউন্ডে হতে পারে, যে সেটা best রাউন্ড 32 আমরা তেও হতে চাই পারে। ইউএসকে ইউএসকে চান? হ্যাঁ, আচ্ছা, USA সেটা কি পরের রাউন্ডে হতে পারে বা পরের রাউন্ডে, না সেমিতে যেয়ে চান? এটা পরের রাউন্ডে। আচ্ছা, পরের round of রাউন্ডে গিয়ে second. সেটা ফেস করবে ঠিক হয়তো। আছে। আমি একটু অরিন আপনার কাছে জানতে চাই, ব্রাজিলের একটা খেলা শেষ হলো, আরও সামনে স্কটল্যান্ডের মতো একটা শক্ত প্রতিপক্ষ কিন্তু আছে। সামনের খেলাগুলোতে ব্রাজিলের জন্য আসলে কি চ্যালেঞ্জ থাকবে?
কি মনে হচ্ছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার মনে হয় আপু রাফিনার ইনজুরিটা। এটা হচ্ছে যতই এখন মানুষ অনেকে বলছে যে রাফিনা তো এখন পর্যন্ত ভালো খেলতেছে না ব্রাজিলের জার্সিতে, বাট স্টিল আমার মনে হয় যে রাফিনার প্রেজেন্সটাই আসলে একটা থ্রেট, যেটা আসলে ওর হঠাৎ করে ইনজুরিতে পড়াটা আমার মনে হয় যে খুবই চ্যালেঞ্জিং হবে। কারণ আমাদের স্কোয়াডটাই না খুবই লিমিটেড কোয়ালিটিফুল প্লেয়ার, মানে স্টার্টিং 11টাই যদি দেখেন তাহলে এখানেই প্লেয়াররা মোটামুটি সলিড, এখান থেকে একটু 19-20 হলে আসলে একটু ভয়ের একটা কারণ থাকে। সো আমার কাছে রাফিনা চলে যাওয়াটা আসলে একটু থ্রেটেনিং লাগতেছে। এটা আসলে অ্যাঞ্চেলোত্তিকে দেখতে হবে যে কিভাবে ম্যানেজ করে, বাট স্টিল আমার মনে হয় যে লুইস হেনরিকে প্লেয়ার আছে, তারপরে গতকাল মানে আজকে আমরা দেখলাম রায়ান নামছে। সো রায়ানের থেকে আমার মনে হলো যে লুইস হেনরিকে যদি খেলায়, যেটা আমরা লাস্ট ম্যাচে মরক্কোর সাথে দেখতেছিলাম যে আমরা রাইট ফ্ল্যাঙ্কে একটু বেশি থ্রেট পাচ্ছিলাম, ড্যানিলোর সাথেও কম্বাইনটা ভালো। সো এটা যদি দেখি যে লুইস হেনরিকে কেউ প্রপারলি রেডি করতে পারে সেটা তো ভালো। আবার এনরিকও কিন্তু একটা ভার্সেটাইল প্লেয়ার, এনরিককেও যদি রাইটে কিন্তু খেলানো যায়, আবার মিডেও খেলানো যায়, এবং এনরিকের কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ একটা হাঙ্গার আছে গোলের জন্য। সো ইটস আপ টু অ্যাঞ্চেলোত্তি যে ম্যানেজ করতেও পারে, কারণ দেয়ার আর প্লেয়ার্স মেকশিফট খেলাইতে পারে, কিন্তু আসলে রাফিনার ইনজুরিটা একটু চ্যালেঞ্জিং হবে আমার কাছে মনে হয় যে। কিন্তু একটা স্বস্তির কারণ থাকে, কারণ নেইমার তো ফেরত আসতেছে, সো উই নেভার নো অ্যাকচুয়ালি। সো নেইমার ফেরত আসছে, এটা ব্রাজিল ফ্যানদের জন্য আসলে একটা বড় ব্যাপার। আগামীকাল অনেকগুলো খেলা আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ খেলা হচ্ছে জার্মানি এবং আইভরি কোস্টের খেলা আছে। জার্মানি যদিও এবার খুব একটা ছন্দে খেলতে পারেনি, তারপর আসলে কি এক্সপেক্ট করছেন? আমার কাছে মনে হয় যে মানুষ আসলে এখনো খেলাটা দেখে নাই প্রপারলি, এজন্য আসলে একটু চিন্তা করে আমরা ভাবতেছি যে জার্মানি খুব একটা ফেভারিট না। এখনো বলবো না যে খুব একটা ফেভারিট, বাট আমার মনে হয় যে আস্তে আস্তে ইফ দে গেট দ্য সিনার্জি, অনেক প্লেয়ার আছে যারা অনেক ভালো খেলতেছিল, যেরকম আই নিড টু টক অ্যাবাউট উইডস। ও যেভাবে আসলে থ্রেটেনিং খেলাগুলো দিচ্ছিল, যেভাবে বলগুলা মানে সেন্টারে পাঠাচ্ছিল আমার কাছে, এবং শটগুলো যেগুলো নিচ্ছিল, উইডসকে আমার মনে হয় যে আমি আরও বেশি দেখতে চাই। তারপরে মুজিয়ালাকেও আমার কাছে খুবই ভালো একটা ফর্মে লাগছে। তারপরে কিমিচ তো আছে, কিমিচ আসলে যেরকম একটা লিডারশিপ যেই মানে রোলটা প্লে করে জার্মানির জন্য। সো আমার মনে হয় যে আজকের ম্যাচটা দে শুড মানে ইজিলি ডু ইট আমার কাছে লাগছে আইভরি কোস্টের সাথে। সো আজকে খেলা দেখে আমার মনে হয় যে জার্মানি ফ্যানরা আর একটু কনফিডেন্স পাবে। দে হ্যাভ গট প্লেয়ার্স, জাস্ট আস্তে আস্তে কম্বিনেশনটা বেটার হলেই হয়ে কিন্তু যাবে। এই যে জার্মানির যে অভ্যাস এরকম 4টা 6টা 7টা গোল দেওয়ার, সেটা কি এই ম্যাচে হবে কি মনে হয়? আজকের ম্যাচে হওয়াটা একটু টাফ তাই? কুরাসাওয়ার থেকে, আচ্ছা। কিন্তু কত গোল হতে পারে বলুন তো? আমার কাছে মনে হয় অ্যাটলিস্ট 4টা তো হবে। ওই দেখছেন অ্যাটলিস্ট 4টা, মানে সেখানেও হালির হিসাব হচ্ছে। মানে তার হালির বেশ নিচে ভালোই হবে অবস্থায় না। আছে না? আগামীকাল অনেকগুলো ম্যাচ আছে, আমি ছোট্ট করে একটু জানতে চাই যে কোন ম্যাচের জন্য আপনারা আসলে অপেক্ষা করছেন ফ্যান জোন থেকে যদি বলেন। আজকে রাতের ম্যাচটা হচ্ছে নেদারল্যান্ড সুইডেনের ম্যাচটা ডেফিনেটলি একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। ইভেন জার্মানি যেটা বলে অ্যাটলিস্ট 4টা, আমার মনে হয় না 4টা হবে। কয়টা হবে? ইট ক্যান বি আ ড্র। ও দ্যাটস কারণ ইন্টারেস্টিং। আমরা এই আইভরি prediction-টা নিয়ে কোস্ট, রাখলাম। আফ্রিকা ইজ ডুইং গুড ইন দিস ওয়ার্ল্ড কাপ। আফ্রিকার প্রত্যেকটা টিমই কিন্তু খুবই কম্পিটিটিভ ফুটবল খেলছে, এবং আইভরি কোস্ট ইজ এ ফ্যান্টাস্টিক টিম। সো আমার মনে হচ্ছে কেন জানি ড্র হবে। দেখা যাক ওটা কি হয়। এবং আমরা আমাদের যারা ফ্যান জোন থাকে তাদের জন্য কিন্তু একটা কুইজ পার্ট থাকে রাশেদ, এবং সেইখানে আমরা আসলে আপনাদেরকে একটা প্রশ্ন করব। সেই প্রশ্নের উত্তর আপনাদের তিনজনের মধ্য থেকে যিনি পারবেন তিনি হাত উঠাবেন। সঠিক উত্তর যদি দিতে পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে পুরস্কার। না হলে গিফট আমাদের। আমরা আশা করি পুরস্কার নিতে পারবে। তো আমাদের আজকের প্রশ্ন হচ্ছে, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল কোন দেশের? আমরা কি অপশনগুলো বলবো নাকি অপশন ছাড়াই শুনবো? তিনজনই হাত তুলেছে। আমরা আসলে আমার কাছে মনে হয় হ্যাঁ, নাদিম বলেন। ব্রাজিল। আমার কাছে মনে হয় আসলে এখানে আর বলার কিছু নেই। সঠিক উত্তরদাতা, আপনাকে কংগ্রেচুলেশনস, এবং আপনার জন্য আমাদের পক্ষ থেকে পুরস্কার থাকবে। অভিনন্দন নাদিম আপনাকে সঠিক উত্তর Thank দেওয়ার you. জন্য, যদিও আপনারা দুজনও মনে হয় জানতেন প্রশ্নের উত্তরটি। ঠিক আছে, আমরা একটা বিরতি থেকে আসি কোনা না। দর্শক আপনারা দেখছেন আইএস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ, সাথেই থাকুন আমাদের, একটু পর ফিরছি আমরা। আজকে রাতের অন্যতম আকর্ষণ হচ্ছে জার্মানি এবং আইভরি কোস্টের ম্যাচ। আইভরি কোস্টের কোচ বলেছেন যে তারা আন্ডারডগ টাইটেলটাই পছন্দ করেন। টিটু ভাই আপনার কাছে চলে যেতে চাই, রাতের এই খেলাটা কতটা ইন্টারেস্টিং হবে বলে মনে হয়? না, ইট উইল বি এ ভেরি ক্লোজ ম্যাচ আমার দৃষ্টিতে। কারণ হচ্ছে যে দুইটা টিম যে প্রিভিয়াস ম্যাচ খেলেছে, এটা যদি চিন্তা করি, জার্মানি ওয়াজ দ্য ইজি ম্যাচ কুরাসাওয়ের সাথে, বাট ইকুয়েডরের সাথে ম্যাচটা কিন্তু খুব ফাইট মানে টাইট ছিল ম্যাচটা, এবং লাস্ট মোমেন্টে গোল দিয়ে যেতে কোট ডিভোয়ার জন্য বিশাল একটা ব্যাপার। তো আমার মনে হয় এই ম্যাচটাও টাইট হবে। বাট জার্মানি যেটা হচ্ছে যে ওদের ফ্লুয়েন্সি আছে খেলার মধ্যে একটা। এখন ওই কোট ডিভোয়ার সাথে যেটা চ্যালেঞ্জ হবে, যে কুরাসাও যেভাবে অ্যাটাকে এসছে কাউন্টার বা যেভাবে আসে, কোট ডিভোয়ারটা আরও একটু বেশি স্ট্রেংথ থাকবে। তো ওইটা কিভাবে আমি সামাল দিব, কারণ
খেলাটাই হচ্ছে যে আমরা মেইন প্রিন্সিপাল হচ্ছে অ্যাটাকিং, ডিফেন্ডিং, ট্রানজিশনস। বল হারালে কি করব, বল পেলে কি করব, অ্যান্ড সেট পিসেস। তো এখানে আমরা ফ্লোরিন ভার্টস এবং মুসিয়ালা এবং সানে এবং কাই হ্যাভার্টস, এই টপ 4 হচ্ছে ভেরি মানে স্টার্টেড আমি বলবো যে ইন অ্যাটাক দে আর ভেরি মাচ ফ্লুয়েন্ট। কিন্তু এখন কথা হচ্ছে যে আমার কাছে ব্রাউনের খেলা খুব ভালো লেগেছে, লাস্ট ম্যাচটা ভালো খেলেছে, বাট খেলেছে কার সাথে ওইটাও কিন্তু আমাদের কনসিডারেশন আনতে হবে। কুরাসাও, আসলে, হ্যাঁ, কিমিক খেলেছে ভালো। সো এইটার আজকে মেইন হবে যে মেইন চ্যালেঞ্জটা আজকে ওরা ফিল করবে যে একটা স্ট্রঙ্গার অপোনেন্টের সাথে কিভাবে খেলবে। বাট যদি আমরা কোট ডিভোয়ার একটু দেখি, কোট ডিভোয়ার মোনলি 4-4-2 খেলে, এবং 4-4-2 সিস্টেমটা হচ্ছে এমন সিম্পল একটা সিস্টেম যে এটার থেকে আপনি কিন্তু ফ্লেক্সিবিলিটি থাকে যে অন্য সিস্টেমে যাওয়ার। তো ওদের এই জিনিসটা ওরা করবে, এবং ওদের 1v1 থ্রেড আছে পেপে, এবং ওদের যে দিয়ালো দ্য ম্যাচ উইনার, ও হচ্ছে মেইনলি এখানে খেলবে যে রাইট সাইড দিয়ে। তো আমার মনে হয় যে এই ম্যাচটা খুব টাইট হবে। কোনো প্রেডিকশন দিবেন? একটা কথা আমি মানে একটু উল্লেখ করে দেই, আপনার দর্শকরাও মনে হয় মনে করবেন যে এর আগে বিশ্বকাপে দুইবার এই দুই দল মুখোমুখি হয়েছে। জার্মানিকে আমরা যেভাবে মার্সিলেস ফুটবল খেলতে দেখি, সেই অনুযায়ী কিন্তু আইভরি কোস্টের সাথে যখন ওরা খেলতে গিয়েছে তখন দেখা গেছে যে ডিফারেন্সটা খুব কম হয়েছে। 4-2 গোল ছিল, 2-1 গোল ছিল, অর্থাৎ খেয়াল করবেন যে আইভরি কোস্টও গোল করেছে। না, of course. আজকের ম্যাচের প্রেডিকশন কি মনে না, হয়? এটা মানে ওই ধরনের রেজাল্ট 2-1, 1-0 এর বেশি বোধহয় যাবে না আমার ধারণা, ইন ফেভার অফ জার্মানি ধরে নিচ্ছি। বাট এনিথিং ক্যান হ্যাপেন। আবার ওখানে বলছিল 4 গোল হবে, ওটা হয়ে গেলে আমরা বোকা হয়ে থাকবো, অসুবিধা নেই। আচ্ছা টিটু ভাই, অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি ফ্যান জোনে। দর্শক, ফ্যান জোনে নাজিয়া খানম কর্নার রয়েছে আমাদের সাথে। জি রাশেদ, আমরা শুনছিলাম বিশ্লেষণগুলো, আমি একটু অরিনের কাছে জানতে চাই, এখন পর্যন্ত খেলাগুলো তো নিশ্চয়ই সবগুলো দেখা হয়েছে, ফলো করছেন, কোন দলটাকে আপনার কাছে সবচেয়ে ব্যালেন্সড একটা দল মনে হচ্ছে? আপু, রাইভাল ফ্যান হয়েও আমার বলতে হয় আমি আর্জেন্টিনার খেলাটা আমার কাছে খুবই গুছানো ফুটবল লাগছে, ইভেন দো ইটস হার্ড টু অ্যাডমিট অ্যাজ এ রাইভাল ফ্যান। আর ইংল্যান্ড, ইউএসএ, এই তিনটা দল আমার কাছে মনে হয় যে খুবই একটা গুছানো ফুটবল খেলতেছে। ওদের টিম কম্বিনেশন, সিনার্জি আসলে দুর্দান্ত। খুব একটা স্টার প্লেয়ার, যেরকম অন্য অন্য জায়গায় আমরা দেখতেছি যে স্টার প্লেয়ারে ভরপুর কয়েকটা স্কোয়াড, কিন্তু ওই সিনার্জিটা খুঁজে পাচ্ছে না। কিন্তু এই তিনটা টিম আমার মনে হয় যে খুবই সেলফলেস ফুটবল খেলতেছে, যেটা আপনার ওয়ার্ল্ড কাপে খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে এই তিনটা দল আসলে দে গট দেয়ার কম্বিনেশন। ওকে, এবং এবার ছোট্ট করে জানতে চাই যে কোন দল বা কোন খেলোয়াড় আপনার প্রত্যাশার চেয়ে বেশি ভালো খেলেছে? প্রত্যাশার থেকে ভালো খেলছে আমার মনে হয় যে আমি বলবো হ্যারি কেন আর বেলিংহামের যে কম্বিনেশনটা আমি দেখছি, এইটা আমাকে অনেক ইমপ্রেস করছে। কারণ হ্যারি কেনকে আমি যেভাবে আসলে সবসময় দেখি যে বক্সের ভিতরেই সবসময় একটা থ্রেড ক্রিয়েট করে, ওর আর বেলিংহামের এই কম্বিনেশনটা আমি আসলে এক্সপেক্ট করি নাই যে ও একটু ডিপে নেমে তারপর বেলিংহামকে ও আফ্রন্টে খেলতে দিচ্ছে। এই যে এই টিম কম্বিনেশনটা, এটা আমাকে অনেক সারপ্রাইজ করছে। আমার মনে হয় যে টুকেলকে আমরা যেরকম আসলে মানে একটু যখন স্কোয়াডটা ঘোষণা করছে তখন আসলে আমরা একটু স্যাড ছিলাম যে ফোডেন ওদেরকে নেয় নাই, ওদেরকে ছাড়া আসলে কিভাবে টিম সিনার্জিটা বানাবে। সো তাছাড়া আমার কাছে মনে হয়েছে যে এরা খুবই আসলে আমাকে অনেক সারপ্রাইজ করছে আসলে ওদের টিম কম্বিনেশনটা। আচ্ছা, আমাদের সাথে রাশেদ রিফাত তো আর্জেন্টিনার ফ্যান, তার কাছে একটু ছোট করে জানতে চাই, আপনি আর্জেন্টিনার ফ্যান মানে হচ্ছে আপনি মেসিরও ফ্যান, তো সেক্ষেত্রে মেসির উত্তরসূরি হিসেবে আসলে আপনি কাকে দেখেন? ওইটা কেউ হবে না আমার মনে হয় আর্জেন্টিনা মানে দলে। মেসির কোনো বিকল্প নেই? বিকল্প নেই, এক কথা, হ্যাঁ, রাইট। আমি দিবালা একটু ভালো খেলতো, বাট ওকে বিশ্বকাপ দলে নেওয়া হয় না, ওটার জন্য খুবই হতাশ আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসাবে। আচ্ছা, আপনি আর্জেন্টিনার ফ্যান হিসেবে আর্জেন্টিনার খেলা দেখে যেটা মনে হচ্ছে, শিরোপার লড়াইয়ে ফাইনালে কি যেতে পারবে আর্জেন্টিনা? এক ম্যাচ দেখে তো বলতে পারবো না, তবে আমরা খুব ভালো খেলছি, আমরা চাই পরের ধাপে যাতে আস্তে আস্তে আগাতে চাই আর কি, এরকম। আমরা ফাইনালে স্পেনকে দেখতে চাই, তাদের সাথে খেলবো। আচ্ছা, মেসি ছাড়া আর কাকে মনে হয় যে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার এই আসরে? আমি সবার কাছে একটু করে উত্তর নিতে চাই। ডেফিনেটলি কিলিয়ান এমবাপ্পে। কিলিয়ান এমবাপ্পে। আর অন্য পাশের জন কি মনে করে? নাদিম? আমার কাছে মনে হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। ভিনিসিয়াস। অরিন কি মনে করে? আমার হচ্ছে কিলিয়ান এমবাপ্পে। তাই এমবাপ্পে এইদিকে তাহলে এগিয়ে আছে। আর যদি মেসির সাথে বরাবর দাঁড় করিয়ে দিই, অর্থাৎ যদি আপনি একটু কম্প্যারিজনে যান যে কে হতে পারে এই আসরে সবচেয়ে মোস্ট ভ্যালুয়েবল বা এখন পর্যন্ত মনে হচ্ছে যে সবচেয়ে কনভিন্সিং যে কিনা ফর্মে আছে? মেসি যতদিন খেলতেছে ভাইয়া, ব্রাজিল ফ্যান হয়েও অ্যাডমিট করতে হবে, মেসি যতদিন খেলতেছে, আগের জেনারেশন হোক এই জেনারেশন হোক, ওই আমার মনে হয় যে সবচেয়ে বড় কন্টেন্ডার। কে ভাবছিল যে যে বার্গার লিগে খেলে সবাই বলে সে যে এরকম একটা সুন্দর পারফরমেন্স দিবে। সো আমার মনে হয় যে যতদিন আসলে মেসি খেলতেছে ততদিন ওই আসলে ফেভারিট।
আগের যে আসরগুলা সেই আসরগুলোতে একটা সময় এরকম হয়েছিল যে মেসি একাই কাঁধে বহন করছেন আর্জেন্টিনাকে। এবার কি অন্তত সেটা মনে হয়েছে খেলা দেখে, বিশেষ করে পরশুদিনই আবার আর্জেন্টিনার খেলা আছে, মনে হয় যে এবার টিম হিসেবে আসলেই ক্লিক করছে, নাকি যেহেতু 3টা গোলই তার পা থেকে আসছে, কি মনে হয় যে ওকেই টানতে হবে? আমার মনে হয় ভাইয়া, এই যে আমি ফার্স্টে যেটা বললাম যে সাউথ আমেরিকান টিমরা না একটা প্লেয়ার একটু সেন্ট্রিক, সো এই জিনিসটা আসলে খারাপ না। এভাবেই এত বছর ধরে সাউথ আমেরিকান টিমরা পারফর্ম করে আসছে এবং ওয়ার্ল্ড কাপও ওরা এই মেসির জন্যই জিতছে। সো এই স্পিডটা আসলে খারাপ না যে ওকে দিয়ে সবাই গোল করাইতে চাচ্ছে, কিন্তু এটাও তো ভালো যে ডিপলের আমরা সুন্দর একটা পাস দেখছি, আলভারেজও আস্তে আস্তে কম্বাইন করতেছিল, নিকো পাস আসার পরে আমরা একটা স্পিড দেখতে পারছি টিমের মধ্যে। সো মেসি ডিপেন্ডেন্ট হলে ব্যাপারটা খারাপ না, কারণ আপনি যদি অন্যান্য টিমে দেখেন, এই যে পর্তুগাল, স্পেন, এত মানুষ মানে বেশি মানুষ হলে আসলে বেশি এক্সাইটমেন্ট থাকে গোল করার, তখন আসলে কিন্তু একটা সেলফিশনেস একটা ভাব চলে আসে। পর্তুগালে কি তাহলে কারাকারি হচ্ছে বলতে? হ্যাঁ, এটা আসলে মানে আমার মনে হয় পর্তুগাল ফ্যানরাও এটা অ্যাডমিট করবে। সো এখানে ফ্যানরা কি মনে করে? পর্তুগাল ডেফিনেটলি ওই যে একটা বড় সমস্যা, রবার্টো মার্টিনেজ এতগুলা স্টারকে কি সামলাতে পারবে কিনা, এটা একটা বড় চ্যালেঞ্জ, যেটা স্কালানি খুব ভালোভাবে সবার মাথায় ঢুকিয়ে দিয়েছে যে ইউ অল আর স্টার্স বাট মেসি ইজ দ্য সুপারস্টার। আপনি আলভারেজকে দেখেন বা ম্যাকালিস্টার, এনজো ফার্নান্ডেজ এই সিজনে দুর্দান্ত ফর্মে থাকার পরেও কিন্তু দে আর কমপ্লিমেন্টিং মেসি অনলি। তারা নিজেরা কিন্তু আলভারেজ বল নিয়ে একা যাচ্ছে না বা যাচ্ছে না, দে আর প্লেইং অ্যাজ এ টিম অ্যান্ড লাস্ট পয়েন্টটা হচ্ছে মেসি। সো দিস ইজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। এবং এই টিম স্পিরিটের ক্ষেত্রে স্কালোরির একটা আসলে বড় ভূমিকা আছে, Definitely. মাস্টার মাইন্ড হিসেবে আসলে পেছনে কাজ করছে। আমি আপনাদের দুজনের কাছে একটু শুনতে চাই যে কোন দল তাহলে সবচেয়ে বেশি পরিণত মনে হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে এবারের বিশ্বকাপে? আর্জেন্টিনা ডেফিনেটলি এগিয়ে আছে। নাদিম? আমার কাছে মনে হচ্ছে বা এখনকার খেলা দেখে যে আর্জেন্টিনা এগিয়ে আছে, বাট ব্রাজিল যেভাবে শুরু করতেছে মনে হয় আর্জেন্টিনাকে টপকে যাবে সামনের দিকে। কিন্তু একটা প্রশ্ন, বাংলাদেশে যখন আমরা ফুটবল ফ্যান নিয়ে কথা বলি, এটা কি মনে হয় না যে শুধুমাত্র আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল কেন্দ্রিক আলোচনা হয়ে যায়? মানে আপনারা কি মনে করেন না যে এখান থেকে বের হয়ে এখনো অন্য শক্তি আছে যারা চ্যালেঞ্জ করছে বা করবে এবারে? এটা জেনারেশনাল ওয়াইজ কিন্তু চেঞ্জ হচ্ছে। প্রচুর এখন পর্তুগালের ফ্যান আছে। আমার ছেলেটাই বেশি, ছোট ছেলে, সে এখনো ফুটবল বোঝে না, মোবাইল দেখে দেখে সে কিভাবে রোনাল্ডোর ফ্যান হয়ে গিয়েছে। আরে বাপরে। সে রোনাল্ডোর জার্সি কিনছে, সে কিছুক্ষণ পর পর শিউ করে দেখায়। So, সে এক্সাইটেড রোনাল্ডোর Famous খেলা দেখা celebration, না? ইভেন তার আগের জেনারেশন গুলো কিন্তু এখন আমরা কিন্তু ফ্রান্সের সাপোর্ট দেখছি অনেক, জার্মানি সাপোর্ট দেখছি অনেক, ইভেন ইংল্যান্ড যদি ওয়ার্ল্ড কাপ খুব ভালো খেলে, দ্য নেক্সট জেনারেশন, যেহেতু ইপিএল এর প্রচুর ফ্যান বাংলাদেশে, তারাও ভালো করছে। এবং আমি একটু আরো দু একজনের কাছে জানতে চাই, এবার খেলাটা কেমন উপভোগ্য মনে হচ্ছে এখন পর্যন্ত? আমার কাছে মনে হচ্ছে যে খুব ভালো। আমাদের অন্য সব সালের থেকে এবার হচ্ছে ফুটবল খেলাটায় অনেক হাইপ উঠছে এবং আমাদের হচ্ছে টিএসসিতে যেভাবে একটা দর্শকদের উপচে পড়া ভিড়, এটা বিশ্বকাপ খুব রোমাঞ্চকর একটা দৃশ্য। আনপ্যারালাল একটা এনার্জি আপনারা দেখছেন। এবং আমি রিফাতের কাছে ছোট্ট করে একটু জানতে চাই যে আর্জেন্টিনার সামনে ম্যাচ যেটা আছে, হচ্ছে, কি শুভকামনা থাকবে বা আপনি কোন বিষয়গুলোকে চ্যালেঞ্জ মনে করছেন? ছোট্ট করে। আমরা চ্যালেঞ্জ মনে করছি না, যেহেতু প্রথম ম্যাচ খুব আমাদের ভালোভাবে মেসি আছে, so আমাদের মেসি কোনো আর চ্যালেঞ্জ challenge নেই। আমরা প্রথম ম্যাচ খুব ইজিলি জিতে গেছি, ইনশাআল্লাহ নেক্সট ম্যাচও আমরা বুঝতে জিতবো। পারছি। অরিনকে দিয়ে আয়োজন শেষ করবো। অরিন, আপনার কাছে এবার ফেভারিট কাকে মনে হচ্ছে? আমার কাছে আপু মনে হচ্ছে ফ্রান্স আর আর্জেন্টিনা, এই দুটা দল। আবার স্পেনও মানে একটু আমাদেরকে আরো সারপ্রাইজ করতে পারে, যেহেতু ফার্স্ট ম্যাচটা স্কোয়াড আছে, বাট ফার্স্ট ম্যাচটা যেহেতু ওরকম যায় নাই, বাট আই থিঙ্ক এই তিনজন আসলে ভালো কন্টেন্ডার। বেশ, অসংখ্য ধন্যবাদ। অরিন মাসিয়া আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমাদের ফ্যান জোনে আপনারা যারা ছিলেন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। রাশেদ, 48টি দেশকে নিয়ে এবারে সবচেয়ে বড়, আমি বলবো যে গ্রেটেস্ট শো অন আর্থ, সেটি চলছে এবং এবার ভরপুর আমার কাছে মনে হয় যে বিনোদন এবং উৎসাহ, উদ্দীপনা, আবেগ সবকিছু কাজ করছে। এই আসর চলছে এবং চলুক, এই কামনায় শেষ করছি আজকের মতো আই গেস ইউনাইটেড প্রেজেন্স আলটিমেট ওয়ার্ল্ড কাপ। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।